নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আমি রজত রায়চৌধুরী। সারা দেশের সঙ্গে এই বঙ্গদেশও এখন শুধুমাত্র নির্বাচনের উত্তাপ। আর এই নির্বাচনী উত্তাপের মধ্যেই আজকে আমরা মুখোমুখি এমন একজনের, যাকে বাঙালি দর্শক চেনেন, শুধু এই রাজ্যের নয়, এই রাজ্যের সীমা পেরিয়ে দেশ, আন্তর্জাতিক স্তরেও যারা বাংলা ছবি, বাংলা টেলিভিশনের খবর রাখেন, নাটকের খবর রাখেন, তারা জানেন। তার সঙ্গে আজকে কথা বলবো। কিন্তু কেন তাকে আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অনুষ্ঠানে, সেটা আমার মনে হয় যে আগামী এক ঘন্টায় ক্রমশ প্রকাশ্য। প্রথমেই বলে নেওয়া ভালো যে আজকে নিউজ টাইমে আমাদের মুখোমুখি রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। যেটা আমি এক্ষুনি বলছিলাম যে ভোটের একটা উত্তাপ চলছে গোটা বঙ্গদেশে। বাইরের উত্তাপ তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে, কখনো কমছে, আবার বাড়ছে। তারই মাঝে প্রথমেই আপনাকে যেটা আমি জানতে চাইব যে আপনাকে আমরা সাম্প্রতিককালে স্টুডিওর সেট বা লোকেশন বা মঞ্চ এর বাইরেও কোথাও দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই মঞ্চ, কিন্তু সেই মঞ্চে নাটক হচ্ছে না, কোনো অভিনয় হচ্ছে না, সেখানে আপনি আপনার কথা বলছেন। আপনাকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারে। প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে, যতদূর আমি জানি বা আপনার সঙ্গে যারা ঘনিষ্ঠ তারা জানেন যে আপনি একজন বামপন্থী মানুষ, আপনি বামপন্থী রাজনীতি করেছেন, কার্যত আপনি বামপন্থীদের হয়ে ভোটও করেছেন, ভোটে অংশ নিয়েছেন। কিন্তু সেই রুদ্রনীল ঘোষ যিনি বামপন্থীদের সঙ্গে ছিলেন, বামপন্থীদের হয়ে ভোট করেছেন, ক্যাম্পেন করেছেন, তাকে আমরা আজকে দেখছি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামতে। কেন? প্রথমেই রজদা একটা কথা বোধহয় বলে রেখে ভালো আর কি, যে বামপন্থা আমি ছাড়িনি। বেশ, মানে প্রকৃত অর্থে যাকে বামপন্থা, প্রকৃত অর্থে রুটি ভাগ করে খাওয়ার গল্প, রুটি ভাগ করে খাওয়ার আদর্শ, সাম্যবাদ, সেটা পৃথিবীর অন্তত আমার ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল তারা মানুষের কাছে পৌঁছবার জন্য সব থেকে বড় বার্তা বা সব থেকে বড় সত্যি একটা গণতান্ত্রিক দেশে রুটি ভাগ করে খাওয়ার গল্প। তাই বামপন্থী ছিলাম, বামপন্থী আছি, বামপন্থী থাকবো। আমি প্রশ্নটাকে তাহলে একটু শানিত করি দর্শকদের জন্য। আপনাকে আমরা সিপিএমের হয়ে প্রচারে দেখেছি, আপনাকে আমরা সিপিএমের হয়ে ভোট করতে দেখেছি। আপনার মতন একজন অসামান্য একজন অভিনেতা, যাকে তামাম বাঙালি পছন্দ করে, বাড়ির লোক মনে করে, তাকেও কিন্তু ভোটের সময় দেখেছি ভোটের ময়দানে নামতে সিপিএমের হয়ে। প্রশ্নটা একটু শানিত করলাম। খুব সোজা করে বলতে গেলে সেই জায়গাটা হচ্ছে যে, আবার আমি ওই পয়েন্টেই ঘুরবো, সেই জায়গাটা হচ্ছে যে সমস্যা আমার নয়, সমস্যা আমার মতো হাজার হাজার বামপন্থী কর্মীদের নয়। সমস্যাটা হচ্ছে পশ্চিমবঙ্গে যারা সিপিআইএম করেন, নেতৃত্ব দেন, তাদের সমস্যা। আজ তাদের জন্যই তাদের বাড়ির মানুষ ঘর ছাড়া হয়েছে, এবং ঘর ছাড়া হয়ে অন্য ঘরে কি করে বামপন্থাকে এস্টাবলিশড করে রাখা যায় সেটার জন্যই তারা এসছে। যেমন রুদ্রনীল ঘোষ। খুব সোজা কথা বলতে গেলে, একই কথায় আসতে গেলে, শানিত প্রশ্নের খুব সোজা উত্তর আমি সোজাভাবে বলতেও ভালোবাসি। সেক্ষেত্রে জায়গাটা হচ্ছে যে রুটি ভাগ করে খাওয়ার যখন গল্প চলে আসে, তত্ত্বকথা, তাত্ত্বিক মতবাদ, আন্তর্জাতিক রাজনৈতিক স্তরে যা যা এক্সাম্পল, যেটা ছোটবেলা থেকে শুনে আস্তে আস্তে বামপন্থী পরিবারের ছেলে। হ্যাঁ, একদম। বাবা মা দুজনেই শিক্ষক। মা রিসেন্ট মারা গেছেন, বাট মারা যাওয়ার আগের দিন অবধিও কিন্তু এই সংগ্রামটা করতেন। অ্যান্ড যেটা হয়তো সুবিধা হয়ে গেছিল যে আমার কর্মক্ষেত্রে হাওড়া থেকে কলকাতায় চলে আসা, নিজের মতো করে বাঁচার লড়াই করা। দেখুন, অভিনয়ের করার জায়গাটা হচ্ছে যে আমাকে মানুষের পালসও বুঝতে হয়। যদি আমাকে কেউ বলেন যে রুদ্রনীল ভালো অভিনেতা, তার মানে এটা খুব ভালো বুঝতে হবে যে রুদ্রনীলের করা চরিত্রগুলো মানুষ নিজের সঙ্গে কমিউনিকেট করতে পারে, তাই তারা বলেন যে রুদ্রনীল ভালো অভিনেতা। আর রুদ্রনীলকে কোথায় যেন মানুষের ইচ্ছেটাকে বুঝতে হয়, তাই রুদ্রনীল হয়তো বা রুদ্রনীলের মতো অনেকেই ভালো অভিনেতা হয়ে ওঠেন। তাই সেক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে একজন অভিনেতা যিনি ভালো বা কনসাস, সচেতন, সে মানুষের ফিলিংস বুঝেছে এবং নিজেকেও বোঝাতে হয়, কারণ তাকেও বাঁচতে হয়, নিজের মতো করে অক্সিজেন নিতে হয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়তে হয়। একদম ঠিক। যখন রুদ্রনীল ঘোষকে
আমরা অভিনেতা হিসেবে প্রথমে চিনলাম, তার আগে রুদ্রনীল ঘোষের যারা বন্ধু বান্ধব, তাদের স্বজন, যাদের সঙ্গে রুদ্রনীল থাকতেন, তারা জানেন যে রুদ্রনীল ছাত্র রাজনীতি করতেন এবং বামপন্থী রাজনীতি করতেন। সেটাও কি একেবারে পারিবারিকভাবে জারিত? শুধুমাত্র পারিবারিকভাবে জারিত বিষয়টা নয় আর কি। বরাবরই আমি একটুখানি খবরের কাগজে প্রথম পাতাটা আমি পড়তে খুব ভালোবাসতাম। তার কারণ হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে কোন টুথপেস্ট দিয়ে দাঁত মাজবো, তার দাম কি হবে, ভাত খাবো কি না তার চালের দাম কি হবে, রুটি খাবো কি না তার চালের দাম কি, আটার দাম কি হবে, সেটা রাজনীতিই ঠিক করে দেয়। সুতরাং আমাকে একটু কনসিয়াস হয়ে থাকা দরকারই ছিল। এটা ছোটোবেলা থেকে আমার পারিবারিক যে পরিমণ্ডলটা ছিল সেখানে কনসাস হয়ে আসার কথা বলা। তো বাবা একজন পেন্টার, আর্টিস্ট, তাকেও মানুষের পালস বুঝতে হয় শিক্ষকতার বাইরে গিয়েও। সো ফলত সেখান থেকেই সচেতন হয়ে ওঠার প্রসঙ্গ আর কি সারাক্ষণ নাড়া দিত আর কি আমাকে। এবং তারপর যখন দেখতাম যে সোচ্চারে একটি দল তার কাঁধে পতাকা নিয়ে মানুষের ভালো করার কথা বলছেন, সর্বহারাদের নিয়ে কথাবার্তা বলছেন, বকলমে বলতে গেলে যে কথা বিবেকানন্দ অনেক আগে বলে গেছিলেন, মার্কস লেনিন তারা কি বলেছেন তাদের সঙ্গে তোমার দেখা হয়নি, বইতেই পড়েছি আর কি। তো মাঝে মাঝে গুলি যেতে হবে। তারা সোকল যারা সিপিআইএম বলে দাবি করতেন, বারবার প্রশ্নটা ঘোরাঘুরি করতো যে তারা আস্তিক না নাস্তিক, তারা ঈশ্বরে বিশ্বাস করবেন না ঈশ্বরে বিশ্বাস করবেন না, সেটাকে নিয়েও অনেক প্রশ্ন আর কি উঁকিটুকি মারতো। তো মাঝে মাঝে আমার যে মনে হতো যে আমি তো লেনিনকে দেখিনি, চিনি না, তারও লেখা পড়ি, তারও মূর্তি আছে, আবার শ্রী শ্রী লোকনাথেরও মূর্তি আছে, তার লেখা পড়ি, দেখিনি, তাহলে আমি লোকনাথকে অস্বীকার করবো কেন? মাথায় আসতো না আর কি। তাই এই প্রশ্ন আমি নেতৃত্বদের জিজ্ঞাসা করেছিলাম, নেতৃত্বরা সঠিক উত্তর দিতে পারেনি, বারবার বলতে যে কমরেড এটা এখন নয়, পরে এটা নিয়ে আলোচনা হবে। যাই হোক, আমি একটু ছোট্ট একটা জায়গায় ধরে দিই যে যেহেতু আপনি যখন তৃণমূল কংগ্রেসের প্রচার করছেন, ফলত মিডিয়ার নজর আপনার ওপর থাকবেই, খুব স্বাভাবিক। আমি সেখানে দেখছিলাম আমাদের ভিডিও ফুটেজের ক্লিপিংয়ে যে আপনি দক্ষিণ কলকাতার কোথাও একটা এই ধরনের একটি জনসভায় বলছিলেন যে দেখছি দেখব এবং হবে। এতে আপনি খুব বিরক্ত হয়েছেন। হ্যাঁ, সেটা খুব সাধারণ কারণে আমি জাস্ট আগে কথাটা বলছিলাম যে রুটি ভাগ করে খাওয়ার গল্প, রুটি ভাগ করে খাওয়ার যে স্বপ্ন, যে আদর্শের কথা বলাতে হাজার হাজার মানুষ সর্বস্তরে তারা জড়ো হয়েছিলেন, সোকল কোট আনকোট বামপন্থী ট্যাগ লাগানো আর কি সিপিআইএম পার্টির পতাকার নিচে, তারা কিন্তু আলটিমেটলি দেখেছেন যে তত্ত্ব কথা আলোচনা, রাশিয়ান বিপ্লব, চীনের বিপ্লব, ভিয়েতনাম, তাদের সংগ্রাম সংঘর্ষ, এটাকে নিয়েই বড় বেশি করে তারা আলোচনা করতে যাচ্ছেন। এবং ইমপ্লিমেন্ট করাবার ক্ষেত্রে রাজনৈতিক আদর্শ একটা, আর সেটার ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নের দিকটা, এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। মানে অনেক খারাপ স্টুডেন্ট কিন্তু ভালো টিচার, এটা হয়েছে কিন্তু। ঠিক তেমনই দুটো আলাদা জিনিস। ভালো রেজাল্ট করা মানেই সে কিন্তু ভালো টিচার হতে পারে না, আবার ভালো রেজাল্ট করছে মানেই সে খুব ভালো টিচার, এটাও নয়। সিপিআইএম এর ক্ষেত্রে আমার নিজে যতটুকু মনে, সে অঙ্কটা গুলিয়ে গেছিল বারবার, যে কোনো একটা বিষয়কে, কোন একটা সাধারণ সমস্যাকে, যেটা লোকাল, যেটাকে নিয়ে আমরা বাঁচতে এসেছি, যেটার জন্যই বাইরে থেকে আসা যে কোনো মতবাদ বা আদর্শকে নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করছি, সেই বিষয়টাকে নিজের মাটিতে আনতে গিয়ে গুলিয়ে তত্ত্বের মধ্যে দিয়ে চলে যাবে। এবং সেটার জন্য অকারণ সময় নষ্ট যে কোনো বিষয়, যে কোনো, মানে আমি যদি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে, টালার ট্যাঙ্কে আয়রন বেশি হচ্ছে কেন, এইটা নিয়ে কোন একজন মানুষ জানতে গেলেন কোন একজন সিপিএম লিডারের কাছে, তিনি গম্ভীর হয়ে তার পক্ষকে সে হাত বুলিয়ে বলতেন যে আসলে 1800 অমুক শতকে, 1700 অমুক শতকে যখন পাটাকাস যুদ্ধ হয়েছিল এবং জানতে পারা যায় যে যখন গ্রিক রেভলিউশন হয়েছিল এবং রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল, সেই সময় থেকে শুরু করে রাশিয়াতে যখন বরফ পড়েছিল, সেই সময় যে সমস্যা, তার সঙ্গে চীনের মানুষ কি সমস্যা ফেস করেছে এবং আলটিমেটলি ভিয়েতনামে কি হয়েছে, এই আলোচনাটা করতে গিয়েই কিন্তু দেখা গেছে প্রায় 34টা বছর কেটে গেছে, রেজাল্টটা আসেনি, টালার ট্যাঙ্কে আয়রনটা জমেই রয়েছে। তাই আমার স্ট্রেট একটাই বক্তব্য যে দেখছি, দেখব, ভাববো, হচ্ছে, হবে। আর আমাদের প্রশ্ন ছিল কবে, সে কবের উত্তর তারা দিতে পারে। রুদ্রনীল খুব স্পষ্ট কথা বলেন আপনি, সেটা আপনার যারা সতীর্থ তারাও বলেন। তার জন্য কখনো আপনার ভালো হয়েছে, কখনো ভালো হয়ও নি, আবার স্পষ্ট কথা বলার জন্য। আমি আপনাকে স্পষ্ট একটা প্রশ্ন করি, যে এটা খুব পরিষ্কার, নিশ্চয়ই দর্শকরা আপনার কথা শুনে বুঝতে পারছেন যে আপনি কোনো কারণে সিপিআইএম দলের আদর্শের প্রতি আপনি কিছুটা বিতৃষ্ণ হয়েছিলেন, আপনার সেখানে ভরসা কমেছিল।
আমার খুব সরাসরি প্রশ্ন যে সে মতো ক্ষেত্রে আপনি একজন রাজনৈতিক সচেতন মানুষ, কারণ আপনি রাজনৈতিক প্রচারে আছেন, সে মতো ক্ষেত্রে কেন কংগ্রেস নয়, কেন বিজেপি নয়? আজকে নরেন্দ্র মোদীর সো কল্ড ওয়েভ সারা ভারতবর্ষে নাকি ঝড় তুলেছে বলে অনেকে বলছেন, কেন মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জির জনসভায় আপনি কেন? খুব সোজা একটা উদাহরণের জায়গা হয়, আমার চোখের সামনে রুটি ভাগ করে খাওয়ার যে কথাটা আসে, তার একটা বাস্তবিক দিক যদি খুব ভালো করে দেখতে পাওয়া যায় যে আমি রাজনৈতিক মানসিকতা পোষণ করার পরেও এর আগে যে সরকারটি ছিল তাদের কোনো জায়গায় আমায় দেখতে পাওয়া যায়নি, কিন্তু এই সরকারটি চলে যাওয়ার 5 বছর আগে তখন থেকে কিন্তু আমি রুদ্রনীল ঘোষ, হাওড়ার রুদ্র, কিন্তু রুদ্রনীল ঘোষ। আমার ছোট কৌতূহল আছে, একদম আমার পেশার কারণে আমি আপনার কথায় ফিরবো, যে আপনি যেটা বললেন আমি তারই রেশ টেনে বলছি, যে এখন টেলিভিশন নিউজ খুবই পেনিট্রেটিং, লোকের কাছে পৌঁছানোর জন্য খুব পেনিট্রেটিং একটা প্ল্যাটফর্ম। সেখানেও কিন্তু একটা পোলারাইজেশন রয়েছে, বিভিন্ন দলের যারা বুদ্ধিজীবী তাদেরকে সমর্থন করেন, আমি নেতাদের কথা বলছি না, তারাও কিন্তু সেখানে তাদের মত রাখেন। আপনাকে কিন্তু এরকম কোনো জায়গাতে খুব একটা দেখা যায়নি। আমি চ্যালেঞ্জ করে, যখন বাম সরকার ছিল তখন আপনাকে দেখা যায়নি কেন? হ্যাঁ হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে একটাই কথা বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে দাবি নিয়ে বলতে পারি, আমাদের জগৎ থেকে আমি যতটুকু জানি অন্তত সিনেমা ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ইন্ডাস্ট্রি অর টেলিভিশন ইন্ডাস্ট্রি বা অনেকেই, আমি দাবি রেখে বলতে পারি যে আমি বামপন্থী ছাত্র রাজনীতি করবার সময় গলিতে গলিতে যে স্লোগান করেছি, মিছিল দিয়েছি, এবং স্লোগান দিতে দিতে না খেয়ে পায়ে হেঁটে হাওড়া থেকে যখন ব্রিগেডে এসেছিলাম, আমি জানি ঘামের দাম কাকে বলে, আমি জানি পায়ে ফোসকা পড়া কাকে বলে, আমি জানি সানস্ট্রোক হওয়া কাকে বলে। এবং লজ্জার কারণ আমার এখানেই লেগেছিল যে আমার এখানে দাঁড়িয়ে সিপিএম নেতা সকল বলে যারা দাবি করেন, যারা মন্ত্রিত্বে ছিলেন, তারা প্রত্যেকেই রুদ্রনীল ঘোষকে জানতেন, তারা এটা করতেন, তারা নির্লজ্জের মতো রুদ্রনীল ঘোষকে না ডেকে এছাড়া আরও অন্যান্যদের ডেকেছিলেন যারা কোনোদিন মিছিলের জানেননি, টেলিভিশন আর নিউজ পেপারে পড়ে তারা মিছিল দেখতেন। তারা কারা? আপনার ফ্রেটার্নিটির লোক সেখানে রয়েছে, আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার একই বক্তব্য জায়গা সেখানে, নাটকের লোক রয়েছে। হ্যাঁ, তারা কারা? তাদের ইতিহাসটা কি ছিল? তাহলে যারা কর্মী, যারা পরিশ্রম করবে সিপিএম পার্টির হয়ে গিয়ে, তারা চিরকাল পিছনে পড়ে থাকবে, আর কিছু মুরব্বী এবং ধামাধারা লোকজন তাদেরকে নিয়ে এই পার্টির লোকজন বা মন্ত্রিত্বের জায়গাটা দাবিদারি করবে। দিস ইজ সিপিএম। ঠিক আমি নয়, আমার মতো হাজার হাজার মানুষ কেউ সোচ্চারে বা নীরবে দুঃখে চলে গেছে। আজকে যদি সরকারটা উল্টে যায়, তার কারণের জায়গা হচ্ছিল যে প্রেসার কুকারের ভাল্বটা তারা খুলতে ভুলে গেছিলেন, এতটাই বেশি ব্যস্ত ছিলেন অন্যান্য পদ রান্না করতে ভুলে গেছিলেন। ঠিক সে কারণেই বেরিয়ে আসাটা। তাবেদারির জায়গাটা কোথায় সেটা এর আগে যখন বামপন্থী বামপন্থী বলতে গেলে লজ্জা করে আর কি, আমার সিপিআইএম এর সো কল্ড সমর্থক যারা টেলিভিশনে বসে বসে বড় বড় কথা বলেন আমার ফ্রেটার্নিটি থেকে, তার ইতিহাস ঘাঁটলে রাজনীতির কোনো সম্পর্ক নেই, মানুষের হয়ে তার একটু ঘাম পড়েনি কোনোদিন, সে সময় কাটাতে এসে নিজের প্রচার করতে টেলিভিশনটাকে ইউজ করছে হয়তো, এবং সেক্ষেত্রে তাকে সাপোর্ট দিয়ে গেছেন সো কল্ড আজকের দিনের যারা বেঁচে রয়েছেন, যারা গত হয়েছেন তাদের বাদ দিচ্ছি, সেই সমস্ত নেতৃত্ব এবং মন্ত্রিত্বরা। ওয়াই? কিন্তু রুদ্রনীল, আমি আবার এই প্রশ্নটাতে আসার চেষ্টা করবো, কারণ এটা আমার কাছে খুবই কৌতূহলের বিষয়, খুব জানতে চাই, কারণ আপনি যে কথা বলছেন নিশ্চয়ই দর্শকরা দেখছেন যে আপনি একটা রাজনৈতিক আন্তরিকতা থেকে কথা বলছেন। কারো সেটা পছন্দ হতে পারে, কারো সেটা অপছন্দ হতে পারে। আমি ঠিক এই জায়গা থেকে আপনাকে আবারও প্রশ্ন করতে চাইছি যে সিপিআইএম দলের প্রতি আপনার যখন ভরসা চলে গেল রাজনৈতিকভাবে, তখন কেন নরেন্দ্র মোদী নয়, কেন সোনিয়া গান্ধী নয়, কেন মমতা ব্যানার্জি? খুব সোজা, আমি বললাম যে বামপন্থী রুটি ভাগ করার স্বপ্ন থেকে আমি কখনো পর্যন্ত আমি সরতে পারি না। যারা আমায় ব্যক্তিগতভাবে জানেন তারা এটাও জানেন যে আমার পকেটের মানি ব্যাগটি আমি যে রোজগারটি করে নিয়ে আসি অভিনয় করে মানুষের ভালোবাসা থেকে, আমার মানি ব্যাগ আমার কাছে থাকে না। আমার বাড়ির প্রত্যেকটা ড্রয়ারে একটাও তালা নেই, যে যখন চায়, যার প্রয়োজন হয়, তারা কিন্তু অনায়াসে সেখান থেকে দিন যাপনের জন্য টাকা নিয়ে বেরিয়ে যেতে পারেন। সো আমি বামপন্থা মানে আমি এটাই বিশ্বাস করি আমার কাছে। সেটা করা কঠিন বা সহজ আমি সে জায়গায় যাচ্ছি না। আমি সেক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে আপনি যে নামগুলো বললেন, আমি যদি কংগ্রেস সম্পর্কে বলি, আমার সিঁড়িদাঁড়া থাকা মানুষ খুব পছন্দ, নাহলে আমি তাকে মানুষ মনে করি না। কংগ্রেসের ক্ষেত্রে শুধু একটাই কথা বলার, যখন সিপিআইএমের রাজনীতি করতাম সেক্ষেত্রে কংগ্রেসের ক্ষেত্রে শুধুমাত্র প্রত্যেকের নামের পেছনে লেখা থাকতো, ধরুন কারোর নাম ছিল হয়তো
অমল রায়, ব্র্যাকেটে লেখা থাকতো হাবুদা, বিমল রায় ডাকুদা, অমুক রায় টুনিদা, আমার বিরক্ত লাগতো। আর বিরক্তি লাগতো শিক্ষার জায়গা থেকে, সচেতনতার জায়গা থেকে। কেউ কেউ দাবি করবেন যে হ্যাঁ এ লোকাল নামে পরিচিত। রাজনৈতিক দলের যে আদর্শটা এবং যে আদর্শের জায়গায় আমি যদি স্বাধীনতার আমল থেকে শুরু করে রাখি, কংগ্রেস কখনো কোনো রাজনৈতিক দল ছিল না। প্রথমে যে মিথ্যে কথাটি বলা হয় সেটা সবার আগে উদাহরণ এটা। কংগ্রেস মহাত্মা গান্ধীর পরে যে কংগ্রেসের জায়গা তৈরি, সেটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। কংগ্রেস ছিল প্ল্যাটফর্ম। কংগ্রেস কোনো একা রাজনৈতিক দল নয়। একটা দেশাত্মবোধক প্ল্যাটফর্মকে পলিটিক্যাল কারণে তৈরি করার অঙ্কটা কিন্তু চক্রান্তের মধ্যে দিয়েছিল। আজকের কংগ্রেস সম্বন্ধে আপনার ঠিক কি ধারণা? সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। আমার শুধু একটাই কথা বলার, যে আমি প্রথমত প্রবীণ এবং যারা অসুস্থ আমি তাদের দুর্নাম করি না। রাহুল গান্ধী, যারা হ্যাঁ রাহুল গান্ধী পারিবারিক সূত্রটাকে বাদ দিলে উনি কে আমি জানি না, পদবিটাকে কেড়ে নিলে উনি কে আমি জানি না। নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে যখন প্রথম দিকে রাহুল গান্ধীর মুখটা সামনে আসে, অনেক আশা করেছিলাম যে হ্যাঁ স্পষ্ট মুখে, কারণ লড়াই করতে গেলে যে যতগুলো অভিজ্ঞতার জায়গা লাগে, ফান্ড লাগে। আমি বিশ্বাস করি ফান্ড কথাটাই খুব বিশ্বাস করি। ফান্ড মানে কিন্তু মানি ব্যাগ নয় সারাক্ষণ। এই পুঁজিটার মানে সচেতনতার পুঁজি। এই পুঁজিটার মানে হচ্ছে কনফিডেন্স থাকার একটা পুঁজি, অভিজ্ঞতার একটা পুঁজি, যেটা এগোতে তাকে সাহায্য করে। প্রবীণদের কাছ থেকে সারাক্ষণ আমরা নেব হচ্ছে অভিজ্ঞতা, আর সেটার ফলপ্রকাশ ঘটবে কিন্তু স্ট্রেটলি যাদের পেশিগুলো এখনও শক্ত হয়ে রয়েছে, ইয়াংদের দিয়ে। অভিজ্ঞতার পাহাড় হয়ে রয়েছেন একটা মানুষ, পেশি তার কাছে রয়েছে, অর্থাৎ কাজ করবার জন্য দৌড়াদৌড়ি করার ক্ষমতা। সেক্ষেত্রে দাঁড়িয়ে লজ্জা লেগেছে মানুষটাকে দেখে। আশা করেছিলাম যে ফাটিয়ে দেবেন। আমরা খুঁজছিলাম এমন বেশ কিছু জায়গা মুখ, শুধু আমি না, আমি বামপন্থী বা অবামপন্থী জায়গা থেকে বলছি না, আপনি সাধারণ মানুষের কথা বলছেন। মূল সমস্যাটা জায়গাটা হচ্ছে আমার দেশটাকে তো ভালো করতে হবে, আমার দেশটাকে ভালো রাখতে হবে, নাহলে আমি ভালো থাকবো না। যদি কোনো স্বার্থপর মানুষও হন, যিনি শুধুমাত্র টেলিভিশন নিউজে ভোটের খবর দেখেন, খবরের কাগজে উঠে খবর দেখেন, দেখে ঘুমিয়ে পড়েন, আমি তাকে বলবো যে অন্তত স্বার্থপর হওয়ার জন্য রাজনৈতিকভাবে কনসাসটা হন। কংগ্রেস সম্বন্ধে আপনার ধারণা নিশ্চিত দর্শকদের পরিষ্কার। আমি স্ট্রেটলি, মানে যিনি ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়েছেন, বিছানায় শুয়ে রয়েছেন, অক্সিজেন চলছে, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না, তাকে ছোট করে কোনো কথা বলবো না। তার এই শারীরিক অবক্ষয়ের জন্য ঘুম থেকে উঠে না জিম করতে হয়, যোগব্যায়াম করতে হয়, দৌড়াতে হয়। ওনারা দৌড়ননি, তাই অকারণের জায়গা থেকে পেশি শিথিল হয়ে গেছে। আর অনেক দিন তো হলো, অনেক গাছ অনেক বড় হয়ে গেলে অনেক সময় ফল ধরে না, এটা তো মানতে হয়, প্রজনন ক্ষমতা কমে আসে। হলো আজকের তরুণ প্রজন্ম যাদের কথা আপনি বলছেন, তারা যখন ইউটিউবে ঢুকছেন, তারা যখন ফেসবুকে ঢুকছেন, তখন তাদের নিজের অ্যাকাউন্টের আগে ভেসে উঠছে নরেন্দ্র দামোদর দাস মোদির মুখ এবং বক্তৃতা। বিজেপি নয় কেন? প্রথম কথা হচ্ছে যে এই ভারতবর্ষ কথাটা এলেই, আমার দেশ এই কথাটার জায়গায় এলেই এটা সার্বভৌমিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক দেশের কথা আসে। এর বাইরে কোনো গদি কোনো মোদিকে আহ্বান করতে পারে না। কেন? ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে সবার আগে নিজের ধারণা স্পষ্ট করুক উনি, ধর্মনিরপেক্ষ মানুষ হিসেবে নিজের কাছে দাঁড়ান। তারপর যে মানুষটার মুখ্যমন্ত্রী হিসেবে অভিষিক্ত হবার পরেই যিনি বিখ্যাত হন, প্রশংসিত হন, একটা অসাধারণ সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজের নামটা বলতে যে লজ্জা করে না কেন বুঝতে পারি না। কিন্তু অনেকেই তো বলছেন যে এবারে নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রীত্বের দিকে অনেকখানি এগিয়ে রয়েছেন। দেখুন, একটা কথা বলেছি, জায়গাটা হচ্ছে যে আমি আমার পাড়ার যিনি লাইসেন্স ছাড়া চোলাই মদ বিক্রি করেন, সেই ভদ্রলোক আমার বন্ধু হলো, তার সঙ্গে বন্ধুত্ব করলাম। তিনি আমার পকেটে 10 টাকা দিলেন, আমি সেই 10 টাকা দিয়ে কলেজ স্ট্রিটে, যেখানে রবীন্দ্রনাথের বই ছাপিয়ে বিক্রি হয়, সেখানে আমার বই 4টে ঢুকিয়ে দিলাম। আমি তো শিক্ষিত হতে পারি না। তিনি এত বড় আহাম্মক একটা মানুষ, মোদী সরকার বলছে, বিজেপি সরকারটুকুও বলছে না। হিটলারের একটা নিজস্ব আদর্শ ছিল, স্পর্ধা ছিল,
তার একটা এথিক্স ছিল, মেবি ইটস গুড মেবি ইটস ব্যাড, এথিক্স ছিল। একটা মানুষ, আমি এত সিনিয়র ক্ষমতালোভী একটা মানুষ আমি দেখিনি। যে মানুষটা সারাক্ষণ যে নিজের প্রত্যেক মুহূর্তে মানে নিজে একটা জায়গার মুখ্যমন্ত্রী আছেন, সেখানে দাঙ্গা ঘটান। বাবরি মসজিদ যখন হয়েছিল হিন্দু মুসলিমের জায়গায়, এই দেশের সবথেকে বড় কালো ঘটনা, যে ঘটনাটার সঙ্গে যিনি জড়িয়েছিলেন, তারপর আবার তিনি মুখ্যমন্ত্রী। হ্যাঁ, খুব ভালো একটা কথা বলতে গেলে বলা যায় খুব ভালো ছকবাজ একটি মানুষ। এইটা কিন্তু মানে মানবার জায়গাতেই আসতে হবে। আমরা শ্রী অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি, তার সঙ্গে আমার মতবিরোধের জায়গা থাকতেই পারে, কিন্তু উনি শিক্ষিত একটা মানুষ, উনি সচেতন একটা মানুষ। তার পছন্দ হতেই পারে, কেউ পছন্দ করতেই পারেন যে আমি শুটকি মাছ খাবো, কেউ পছন্দ করতেই পারেন আমি ইলিশ মাছ খাবো, মতান্তর হতেই পারে। ঈশ্বরকে ডাকার প্রসঙ্গ তো, কেউ আল্লাহ বলে ডাকছে, কেউ গড বলে ডাকছে, কেউ ক্রস করছে, হাত তুলছে, কেউ এই করে ডাকছে, মতান্তর হতেই পারে। কিন্তু তা বলে এটা আহাম্মক, এটা অন্ধ। আমি দুখানা মুখ্যমন্ত্রীর জায়গা জাস্ট দেখুন। একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের একটা সাধারণ একটা মানুষ, তিনি মুখ্যমন্ত্রী, আগে মানুষ উনি, তারপর মুখ্যমন্ত্রী। আর একজনকে দেখুন, আগে আহাম্মক ধর্মান্ধ ক্ষমতালোভী প্রধানমন্ত্রী, অনেক পরে মানুষ। মানুষ কথাটার তালিকা এই লোকটার নামে নেই। এক গাদা পুঁজি জোগাড় করে ওই যারা বললাম চোলাই মদ বিক্রি করতো, আমার পাড়ার পল্টুদা যেমন আর কি, সেখান থেকে বেশ কিছু অর্থ নিয়ে এসে বিভিন্ন জায়গায় হোর্ডিং দিয়ে, কালকে আমি নগেন্দ্র পাড়ুই বলে যদি কোনো একজন ভদ্রলোককে আমার এলাকা থেকে খুঁজি এবং তার নামে যদি আমি 600 খানা যদি হোর্ডিং টাকাই, কলকাতা শহরে কিন্তু তিনি বিখ্যাত। ইট ডাজন্ট মিন তিনি বিখ্যাত। মানুষ অন্ধ নয়। তার মানে এটা পরিষ্কার যে কংগ্রেস এবং বিজেপি সেখানে রুদ্রনীল নয়, কেন সেটা পরিষ্কার। মা যখন রান্না করে একটা সামান্য ঝোল ভাত বানিয়ে খাওয়ায়, বোঝা যায় না ঘরের মধ্যে হবটা কি, বোঝা যায় না বাবার পকেটে কত পয়সা রয়েছে, বোঝা যায় না যে কি সামাজিক কঠিন অবস্থার মধ্যে দিয়ে মা রান্না করে সন্তানকে মুখে ভাত তুলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মা। আমি আবারও আসছি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী তো বটেই, তিনি তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো। তার মধ্যে আপনি ঠিক কী দেখলেন যে মনে হলো যে তার হয়ে আপনার প্রচার করা উচিত, নির্বাচনে ভোট দেওয়ার জন্য আপনি আপনার অ্যাপিল করা উচিত মানুষের কাছে? মমতা ব্যানার্জির মধ্যে ঠিক কী খুঁজে পেলেন আপনি? একটা অদ্ভুত বস্তু। সাধারণ মানুষের আরো নরমতর রূপটা হচ্ছে সাধারণ মানুষ হয়ে ওঠা। আমি বাজি বা দাবি রেখে বলতে পারি, আমার রাজ্য, দেশ, বিদেশ, আমার অভিনয়ের সূত্রে সেই যোগাযোগটা কিন্তু খুব একটা কম নয়। প্রচুর ধরনের রাজনৈতিক মানুষ, প্রচুর অর্থনীতির পণ্ডিত, প্রচুর মন্ত্রী, দেশ বিদেশ সব জায়গায় মিলিয়ে কম দেখা হয়নি আমার। আর আমার কাজটাই মানুষ রিড করা। তাই রুদ্রনীল বা রুদ্রনীলের মতো লোকেরা ভালো অভিনেতা। আই ক্যান রিড হিউম্যান বিং। আমি মানুষ চিনতে ভুল করি না। সরকার আসার আগে থেকেই খুব অদ্ভুত রকমভাবে প্রাণশক্তি, এবং যে প্রাণশক্তিটা অত্যন্ত নরম এবং নিজের ঘরের, এবং যে মানুষটার অপরের জন্য সারাক্ষণ মাথা ব্যথা হয়ে থাকে, এরম একটা মানুষ কিন্তু অন্তত আজকের দিনে দাঁড়িয়ে পাওয়া দুষ্কর। আমি এর আগের ইতিহাস জানি না, আমি সেই সময়কার মানুষ নই। যতদিন ধরে আমার চোখ ফুটেছে, যতদিন ধরে আমি মিছিলে ঝান্ডা ধরেছি, বা যতদিন ধরে আমার কাছে হিন্দু মুসলিম তফাৎ তৈরি করা এগুলো খারাপ, ভালো মন্দের বিচার করতে শিখেছি, যে সময়টা ধরে যত মানুষ দেখেছি, তার মধ্যে অদ্ভুত একটা প্রাণ শক্তি দেখেছিলাম এই মানুষটার মধ্যে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি জানি না তাকে রাজনৈতিক পরিভাষায়, দেশের পরিকাঠামোর যে গণতান্ত্রিক যে ভাষা আছে, সাংবিধানিক যে শব্দগুলো রয়েছে কোট অনকোট, সেখানে তাকে মুখ্যমন্ত্রী বলে দাবি করলেও একটা মানুষ কিন্তু এখনো পর্যন্ত আজও একটা সাধারণ মানুষ। এটা হওয়া বড্ড 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 কঠিন। আর সেক্ষেত্রে আমার লোভ হয়েছে, আমি আর একটা সৎ মানুষের সঙ্গে মিশতে চাই, জানতে চাই। আমার পাওয়ার লোভটা খুব বেশি, যে কী করে হাউ টু বি এ নাইস হিউম্যান বিং, যিনি এখনও পর্যন্ত তার রাজনৈতিক বক্তব্য, তার যে কোনো কথার মাঝখান দিয়ে স্ট্রেটলি তিনি রাজনৈতিক স্ট্র্যাটেজি
জটিলতা যেটাকে বলে উনি তার মধ্যে হাঁটেন না, উনি মানুষের মতোই রিয়াক্ট করেন। আমার বাড়ির মা সামান্য এইটুকু, বাবা এইটুকু রোজগার করে এনেছেন, আমি নিজে দেখেছি যে সেই সামান্য রোজগার দিয়ে মা যখন রান্না করে একটা সামান্য ঝোল ভাত বানিয়ে খাওয়ায়, বোঝা যায় না ঘরের মধ্যে হওয়াটা কি, বোঝা যায় না বাবার পকেটে কত পয়সা রয়েছে, বোঝা যায় না যে কি সামাজিক কঠিন অবস্থার মধ্যে দিয়ে মা রান্না করে সন্তানকে মুখে ভাত তুলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মা। রুদ্রনীল, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে আপনি একজন প্রফেশনাল অ্যাক্টর এবং আপনি অত্যন্ত জনপ্রিয় অ্যাক্টর এবং আপনি যথেষ্ট ব্যস্ত। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানালেন, নিশ্চয়ই বহু মানুষ তাকে সমর্থন জানিয়েছেন, তাই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আবার বহু মানুষ নিশ্চয়ই বামেদেরও সমর্থন জানাচ্ছে, ফলে তারা আজকে বিরোধী দল। আপনি সমর্থন জানিয়েই শুধুমাত্র থাকলেন না, আপনি তার হয়ে নির্বাচনী প্রচারে ঘুরছেন নিজের কাজ ছেড়ে। কেন এই তাগিদটা কেন? আমার মনে হয় এই তাগিদ বা ইচ্ছেটা শুধু আমার একার হয়নি। যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করছেন তাই সরাসরি উত্তরটা দিচ্ছি। আমি ভালো থাকতে চাই, ভালো থাকাটা আমার গণতান্ত্রিক অধিকার। আমি ঘুম থেকে উঠে খবরের কাগজে আর আমাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক মানুষটার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে জঙ্গলমহলে রোজ গোলাগুলির খবরটা আমাকে দেখতে হয় না। ঘুম থেকে উঠে রক্ত দেখতে ভালো লাগে না। পর্যবেক্ষণ করা খুব ভালো করে যে কি ঘটতে চলেছে, উনি চাইছেনটা কি, দৌড়চ্ছেন পাগলের মতো মানুষকে ভালো করতে। মানুষরা বিরক্তিতে এই 34 বছরের একটা জগদ্দল পাথরের মতো সরকার, ওই হচ্ছি, হবে, দেখছি, দেখব, করছি, করব, এইটা করতে করতে যে বিরক্তির জায়গায় চলে এসেছিল, যে রুটি ভাগ করে খাওয়া সর্বহারার মিথ্যে গল্প। আই এম নট টকিং অ্যাবাউট মার্কসিজম, মার্কসিজম নিয়ে আমি কোনো কথা বলছি না। ইমপ্লিমেন্ট তার কি দাঁড়ালো? আপনারা বই মুখস্থ করে গেলেন, তারা এই রাজ্যের সাপেক্ষে তারা আন্দোলন করলেন, আলোচনা করে গেলেন, কিন্তু মানুষের উপকারটা কি হলো বুঝতে পারা গেল না। বিরক্তি হয়ে গিয়ে অধিকাংশ মানুষ কিন্তু পাল্টে দিল যে আর ভালো লাগছে না। 3টে দশকের ওপর কেটে গেছে, তারা চাইলেন নতুন কিছু। ঠিক সেই সময় একটা মানুষ নিজে আস্তে 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 নিজের মতো করে মানুষের জন্য একা একা রাস্তায় দাঁড়ালেন। আঘাত খেতে হয়েছে, মারধর খেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। একটা সাধারণ বাড়ির একটি সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়, একটা ছোট্ট গাছ চারদিকে রোদ্দুর, দাঁড়ালো। প্রচুর মানুষ এই যারা নিজেরা হয়তো রবীন্দ্রনাথের গানটা কানে বাজেনি, যদি তো ডাক শুনে কেউ না আসে একলা চলে রে, হয় না? মানে অনেকের বাড়ি কি হয় রেডিও থেকে, মাইক্রোফোন থেকে দূরে থাকে, হয়তো তারা শুনতে পাননি, পরে গিয়ে কানে পৌঁছেছে। তারা আস্তে আস্তে জড়ো হওয়ার চেষ্টা করলেন গাছটার নিচে। আর গাছটার অসীম ইচ্ছা আমার বাড়ির মায়ের মতো, যে এইটুকু মাছ আনা হয়েছে, 2টো পটল, 1টা আলু, আমার 3-4টে বাচ্চা, নিজে শুধু ফ্যান খেয়ে এমনভাবে খেতে দিত মনে হতো মা যেন ভরা পেটে রয়েছে। দ্যাট ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। এই গাছটা এক কাদা মানুষ আসতে শুরু করলে গাছটার নিচে, গাছটাকে বড় হওয়ার দরকার, কারণ তার ইচ্ছা রয়েছে আরও ডালপালা মেলে ছায়া দেবে অনেককে। কারণ অনেকে অনেক আশায় তাকিয়ে রয়েছে একটা সাধারণ গাছের দিকে, যে গাছটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি একটু আগে বলছিলেন এটা আমাদের ডিউটি। ঠিক, আপনার কথা খুব পরিষ্কার। আপনি একটু আগে বলছিলেন যে আপনি সিপিএমের উপর ভরসা হারিয়েছেন, কিন্তু আপনি এখনো বামপন্থী। আপনি মমতা ব্যানার্জিকে ঠিক কি মনে করেন? বাম, ডান, নাকি কিছু না, অন্য কিছু? বিবেকানন্দ যদি কমিউনিস্ট হতে পারেন, বা রাদার কমিউনিস্টরা যদি বিবেকানন্দিস্ট হতে পারে, হওয়া উচিত। কারণ সর্বহারা স্লোগান অনেক পরে এসছে, তার আগে স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে মুচি ম্যাথর চণ্ডাল আমার ভাই। এর থেকে বড় কমিউনিজমের এক্সাম্পল এর আগে হতে পারে না। ঠিক তেমনই বলতে পারি আমি, বামপন্থা অনেক বড় একটা কথা। সেই শব্দের একা মালিক পশ্চিমবঙ্গের সিপিএম নয়। বামপন্থাকে যদি প্রকৃতি এস্টাবলিশ করতে হয়, তাহলে হৃদয় থেকে যে মানুষটা রুটি ভাগ করার কথা বলে বামপন্থাকে, তার অনেকটা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবার কথা ভাবেন। ইটস নট অ্যাট অল এ ফাইট অফ টিএমসি, সিপিএম, কংগ্রেস, বিজেপি। ফাইটটা সেটা নয়।
ফাইটটা রুটি ভাগ করে খাওয়ার গল্প। আর রুটিটা যিনি পক্ষপাতিত্বহীনভাবে ভাগ করতে পারেন, সেই মাটার নাম হচ্ছে, সেই বাড়ির মেয়েটার নাম হচ্ছে, সেই বাড়ির দিদিটার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। খুব কাছ থেকে মানুষ চিনি, মানুষ দেখেছি, তাই মনে হয়েছে আমার আর ঘরের মধ্যে বসে থাকা নয়, এবার নামবার সময় এসেছে। কারণ আমার বাকি যারা ভাই বা বন্ধুরা রয়েছে, বাকি আমার যারা কাজ যারা পছন্দ করেন, তাদেরকে কোনোদিন আমি সিনেমার পর্দার সামনে বসিয়ে বা টেলিভিশনের পর্দার সামনে বসিয়ে যেমন ঠকাইনি, ভুল অভিনয় করে তাদের সময় নষ্ট করিনি, আজও আমি তাদের সামনে সমান দায়বদ্ধ। আমি ভুল করছি না, আমি অনেস্টির পক্ষে কথা বলছি। সেটার জন্য বেশ কিছু মানুষ চিৎকার করতেই পারে, সেটার জন্য মানুষ কেউ খারাপ বলতেই পারে। একটা খুব মজার জায়গা রয়েছে আর কি, ভালো মানুষ আর খারাপ মানুষ, আমি এভাবে বুঝি না বিষয়টা। এটা খুব অদ্ভুত, চোরের কাছে পুলিশ খারাপ, পুলিশের কাছে চোর খারাপ। চোরের বক্তব্য জায়গা হয়ে গেল যে আমি সারাদিনই একটা বাড়িকে হিসেব নিকেশ করলাম, কোন পাঁচিল বেয়ে উঠবো, কোন কার্নিস বেয়ে ঢুকবো, তারপর আমি তো শ্রমজীবী, আমি তো খেটে খাচ্ছি ভাই, গ্রিল ভাঙলাম, চুরি করলাম, জিনিসপত্র নিলাম, পুলিশ আমাকে ধরবে কেন? আমি তো খেটে খাচ্ছি। আর পুলিশের ক্ষেত্রে সমস্যাটা অন্য, আইডিওলজির প্রশ্ন নয়, কাজের পেশার প্রশ্ন, পেশার প্রশ্ন। অনেক পুলিশ মনে করেন আবার সেই চুরিটা করলে আবার তোকে কি দৌড়ে ধরতে হলো, একটু খাটতে হলো, যদি না দৌড়তাম তাহলে তো 313 টাকা মাইনে পেতাম, এটা তুই কেন করলি, তাই দুঘা বেশি মারে, তাই না? আমাদের চোখের সামনে অনেক কিছু গুলিয়ে যায়। রুদ্র, আপনি যেটা এক্ষুনি বলছিলেন যে একটা মঞ্চ বাঁধা, একটা মিছিলে ঝান্ডা নিয়ে যাওয়া, এটা তো সত্যি যে এর মধ্যে একজন আন্তরিকতা থাকে, যে দলের হই তিনি করুন না কেন, তার মধ্যে আন্তরিকতা থাকে বলেই একটা রাজনৈতিক দল এগিয়ে চলে। আপনি রুদ্রনীল ঘোষ একজন অভিনেতা, আবার আপনি রুদ্রনীল ঘোষ এর আগে সিপিএমের হয়ে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন, ভোট করেছেন, বলেছেনও। আপনাকে পর্দায় আমরা দেখি, সাধারণ মানুষ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারাও আপনাকে পর্দায় দেখেন। আপনি এর আগেও নির্বাচনের কথা বলেছেন, এটা আপনি প্রথম বলছেন না, এর আগেও আপনি বলেছেন, আপনি বামপন্থীদের হয়ে বলেছেন। এবারেও আপনি জনসভায় যাচ্ছেন, যেটা আমি প্রথমেই বলছিলাম যে সেটা অভিনয় করতে নয়, আপনি জনসভায় যাচ্ছেন খুব নির্দিষ্ট কারণে, তৃণমূলের হয়ে প্রচার করতে যাচ্ছেন। এই দুটোর মধ্যে কোনো তফাৎ চোখে পড়ছে? যাদেরকে আপনি বলছেন তাদের মধ্যে কি কোনো তফাৎ চোখে পড়ছে? আপনার কথা শুনছে লোকে? হ্যাঁ, দেখুন, প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষের জায়গায় দু ধরনের তো এখানে সিনেমা হয়। আমি ছোট্ট একটা জাস্ট এটা কথা বলবার আগে বলি, 34 বছর ধরে এর আগে যে সরকারটি ছিল আর কি এখানে, সেই রাজ্যটার মধ্যেই আমাদের যারা শিল্পী রয়েছেন, যারা একটা বড় টাকা রেভিনিউ দিতেন গভর্নমেন্টকে, এবং যারা সরকারি চাকরি চেয়ে বিব্রত করতেন না সরকারকে, যারা মানুষের মন ভরাবার দায়িত্বের মধ্যে ছিলেন, টলিউড ইন্ডাস্ট্রি, তাদের সব থেকে বড় সরকারি স্টুডিও টেকনিশিয়ান স্টুডিও, 34 বছর ধরে স্টুডিওটা ধীরে 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 হরপ্পা মহেঞ্জোদারোর মতো ধ্বংসস্তূপের চেহারা নিয়েছিল। এবং এই সরকার, এর আগের সরকার চেষ্টা করছিল সেটাকে বেচেও দেবার, না সারিয়ে। তাদের নাকি টাকা নেই, তাদের কথায় কথায় বক্তব্য ছিল দিল্লি আমাদের টাকা দেয় না, মিথ্যে অজুহাত দিচ্ছিল। তারা বেচে দেওয়ার চেষ্টা করেছিল স্টুডিওটাকে, পেটের ভাত কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল আমাদের, ইনডিরেক্টলি আর ডিরেক্টলি। এই বদলে যাওয়া পাল্টে যাওয়া সরকারটা আসার পরের জায়গায় যারাও দিল্লি থেকে টাকা পায় না, ওই সিপিএম সরকারের কাঁদুনি গাওয়ার মতো, এরা সত্যি এরাও পায় না, এরা করে ফেললো কিন্তু জাস্ট এই 36টা মাসে। কি করে হলো সেটা? আমাদের মন্দির তো আমাদের স্টুডিওগুলো কি করে তৈরি হয়ে গেল? কি করে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় পেটে ভাত দিতে? কেন দাঁড়াবে না প্রত্যেকটা সচেতন মানুষ? অদ্ভুত কথাবার্তা বলে তো এরা। আমিও তো সাধারণ মানুষ, আমার তো রাস্তায় বেরোতে হয়, আমাকেও তো ধরো পলিউশন হচ্ছে কি হচ্ছে না মাথা ঘামাতে হয়, আমাকেও বাঁচতে হয়, আমিও কনসাস, আমিও খবরের কাগজটা পড়ি, আমরা প্রত্যেকেই পড়ি, তাই আমরাও এসে কথা বলছি। তাই হ্যাঁ, শিল্পী, লেখক, বুদ্ধিজীবী যারা সচেতন মানুষ, তারা যদি দাঁড়ায় কোনো একটা মঞ্চে, তাতে অনেক কিছু জায়গা হয়, সারা পৃথিবীতে হয়ে এসছে। এবং সেটাকে বামপন্থীরাও ইউজ করার চেষ্টা করেছিলেন, করেনি তা নয়, তারা ব্যবহার করবার চেষ্টা করেছিলেন। আর আমরা এখানে আন্তরিকভাবে নিজেরা এই সরকারের প্রচেষ্টাকে দেখে আমরা সঙ্গে এসে দাঁড়িয়েছি যে আমাদেরও কথা বলবার আছে আপনাদের হয়ে, সোজা হিসেব। রুদ্রনীল, আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যখন প্রচার শুরু করলেন, তখন আমার মনে আছে একটি সংবাদপত্রের হেডলাইন যে মমতার নতুন হাতিয়ার রুদ্রনীল, এরকম একটা হেডলাইন আমি দেখেছিলাম কোনো একটি সংবাদপত্রে।
আপনি নিজেকে ঠিক কি মনে করেন রুদ্রনীল ঘোষ 2000 এই লোকসভা নির্বাচনে 2014 এই লোকসভা নির্বাচনে ঠিক কেমন হাতিয়ার মমতার? আমি এইটুকু বলতে পারি যে আমি 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 কাগজটা পড়েও ছিলাম আর কি, তাতে লেখা ছিল যে সিপিএমের বা এই নির্বাচনের জায়গায় মমতার নয়া অস্ত্র রুদ্রনীল। অস্ত্র যে কোনো মানুষই যদি সে নিজেকে শানিত করে, ঠিক অস্ত্র হতে গেলে যোগ্যতা থাকতে হয়। লোহার একটা দালা পড়ে থাকে, সেটাকে ঘষে মেজে কখনো রিভলভার, কখনো ছুরি, কখনো বোম, আবার কখনো সেটাকে দিয়ে সেই মেটেলটাকে ঘষেই পঞ্চপ্রদীপে বানানো যায়। সবকটাই অস্ত্র। অস্ত্র হওয়ার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না, তবে আমার শুধু একটা জিনিসের জায়গায় হয়েছে যে আমি শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন প্রচার শুরু করি, রাজনৈতিক বক্তব্য রাখার জায়গাটা যখন আমি শুরু করি, সেই সময় হঠাৎ করে যে সিপিআইএম নেতৃত্ব রুদ্রনীল ঘোষ সক্রিয় বামপন্থী কর্মী জানবার পরেও টেলিভিশন প্যানেল ডিসকাশন থেকে শুরু করে কোনোদিন মিছিল মিটিংয়ে ডাকেননি, কোনোদিন কোনো সম্মান দেননি, তাদের ফোনটা কিন্তু এসেছিল আমার হাজার হাজার বন্ধুর কাছ থেকে। কি বক্তব্য ছিল সেই ফোনের? ঠিক বক্তব্য, তুই এটা কি করে করতে পারলি? তুই জানিস যে এটা কত বড় একটা বড় ঘটনা ঘটে গেল, যেখানে প্রচুর লোক কিন্তু একটা পার্সেন্টেজ ভোট কিন্তু নষ্ট হয়ে গেল আমাদের, কারণ তোকে মানুষ বিশ্বাস করে, তোর কথার মধ্যে সেই ধার রয়েছে, যুক্তি রয়েছে। কোন একজন এমপি, এক্স মিনিস্টার, তিনি আমার এক বন্ধুকে ফোন করেছিলেন, আমার সামনে, আমি কথা বলিনি, বাকি নেতৃত্বরা ফোন করছেন, হঠাৎ করে তাদের রুদ্রনীলের কথা মনে পড়ে গেল। রুদ্রনীল মানে তো না গেলেই হতো, রুদ্রনীল তো মানুষ। সিপিএম কি কোথাও আপনাকে মিস করছে এবারে নির্বাচনে? আপনার কি মনে হচ্ছে? আমার অসহায় লাগে, বুঝলেন, বুদ্ধবাবুকে অসহায় লাগে। ভালো মানুষ আর কাজের মানুষ দুটোর মধ্যে তফাৎ রয়েছে। হ্যাঁ, মুশকিলের জায়গাটা হচ্ছে যে বললাম ওই যে আমার পঞ্চায়েত এলাকায় আমি টিউবওয়েলটা করবো কি করবো না, সেটাও যদি সম্পাদক মণ্ডলী মিটিং হয়ে গিয়ে পলিট ব্যুরোতে গিয়ে দিল্লি থেকে ডিসকাস হয়ে আসতে হয়, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আমার জল চেষ্টা পেয়েছে, আমি জল খাবো, সেই জলটা গ্লাসে খাবো না বোতলে খাবো, সেটার জন্য পলিট ব্যুরোর মিটিং হতে হতে 2 মাস পরে সেই মানুষটা মারা গেছে। এটা সিপিএম হতে পারে না। যে সিপিএম এর কথা বলা হচ্ছে, রাজনৈতিক দল চালান, সেখানে কি এটা নেই? আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ক্ষেত্রে যত ঢুকছি, দল হয় কি করে? সবাই মিলে তো দলটা হয়। একটা মানুষ পাগলের মতো পরিশ্রম করে বেড়াচ্ছে, সেই দলের প্রত্যেক মন্ত্রী, নেতা, সাধারণ কর্মী বা আমার মতো মানুষ যারা রাজনৈতিক নই কিন্তু রাজনৈতিক সচেতন, তার মধ্যে প্রত্যেকের দায়িত্ব, যদি দল হই তাহলে আমারও ডিউটি কিন্তু ঠিক করবার, ঠিক বলবার। ভুল থাকতেই পারে, 34 বছর কেটে গেছে, ভুল শোধরাতে পারেনি বলেই কিন্তু সাম্রাজ্যের পতন। 34 মাসে অনেকগুলো সাধারণ মানুষ একটা দল তৈরি করে তারা ক্ষমতায় এসছে, মানুষের কথার বলে, মানুষের কথা আরও ভালো করে বলবার জন্য। আমার নিজের মনে হয়েছে আরেকটু গোছানোর দরকার রয়েছে, আরেকটু সংঘবদ্ধ হবার দরকার রয়েছে, আরেকটু ডিসিপ্লিন হবার দরকার রয়েছে, কারণ এরা প্রত্যেকেই সাধারণ মানুষ। আজকে আমরা যাকেই দেখি না কেন, তাকে তো গুছোতে সময় লাগে। আমি স্টুডিওতে যখন আজকে আমি ভালো অভিনয় করছি, লোকে বলেন, আমি প্রথম দিন যখন ঢুকেছিলাম তখন ভাবতাম যে বাড়ি ঘরদোরগুলো দেখানো হয় সেগুলো বোধহয় সত্যি সত্যিই বানানো হয়। আমি 3 বছর পর বুঝতে পারি এটা সেট, এটা বানানো হয় কাঠ দিয়ে, এটা থার্মোকল দিয়ে, এটা কাঁচ দিয়ে। 34 মাসে যে কাজটা এরা করতে পেরেছেন সেটা হচ্ছে আন্তরিকতা থেকে, ইচ্ছা থেকে। আমি থাকি রানীকুটি চত্বরে, টলিগঞ্জে। রানীকুটি চত্বরে এপার থেকে ওপার যাওয়ার জন্য গঙ্গার উপর দিয়ে ছোট করে একটা ব্রিজ ছিল। আমি, রাজ চক্রবর্তী, রাজও প্রচারে অনেকগুলো জায়গায় যাচ্ছে, আমাদের সকলেই জায়গায় যাচ্ছে, খুব স্ট্রাগল করে থাকতাম, সেটা মানে অনেক পুরনো বন্ধুরা হ্যাঁ জানে। তো তখন রানীকুটির থেকে ওপারে যেতে গেলে একটা ব্রিজ ছিল, যে ব্রিজে ছিল মাত্র 4 ফুটের চওড়া। একটা রিক্সা গেলে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো। 34 বছর কেটে গেছে, ব্রিজটা তৈরি হয়নি। এই সরকারটা আসার পরে সবকটা ব্রিজ তৈরি হয়ে গেছে।
দুটো বাস যেখানে অনায়াসে গলে যেতে পারে, জাস্ট ইচ্ছা। টেকনিশিয়ান স্টুডিও, আমার মন্দির বানিয়ে দিয়েছে এই সরকার, জাস্ট ইচ্ছা। শুধু এতগুলো ফাইল জমেছিল, এতগুলো ফাইল জমেছিল, সাধারণ মানুষের ভোটে, সাধারণ মানুষের সহযোগিতায়, সাধারণ মানুষের সব স্তরের মানুষের সমর্থনে আরও কিছু সাধারণ মানুষ বিশ্বস্ত হয়ে তারা দায়িত্ব পেয়েছেন মন্ত্রিত্বের। এটা আমার নিজের ভিউ। বেশ, আমি রুদ্রনীলকে একটা প্রশ্ন করতে চাই, আমাদের সময় প্রায় শেষের দিকে, যে বামপন্থী রাজনীতি করা রুদ্রনীল ঘোষ, পরবর্তীকালে অভিনেতা রুদ্রনীল ঘোষ, যাকে তামাম বাঙালি চেনে, এবং তখনও রুদ্রনীল ঘোষ বামপন্থীদের হয়ে প্রচারে থাকেন। এই নির্বাচনে 2014 নির্বাচনে রুদ্রনীল ঘোষ তৃণমূল কংগ্রেস হয়ে প্রচার করছেন। রুদ্রনীল ঘোষ, অভিনেতার কথা বলছি না, যিনি প্রচার করছেন তার কথা বলছি না, রুদ্রনীল ঘোষের কি আর কোনো রকম রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে? আমি সচেতন বা কনসিয়াস একজন মানুষ। আমার দেশে যদি মানুষকে ভালো রাখবার জন্য যারা সত্যিকারেরই রুটি ভাগ করে খাবার আশ্বাস দেন, তারা যদি প্রমাণ দিতে পারেন তাদের আদর্শের আরো স্পষ্ট করে, তারা যদি কোনো দায়িত্ব তুলে দিতে চান, আমি অবশ্যই সবার জন্য সেই দায়িত্ব পালন করব। আর তখন হয়তো জোর দিয়ে আর একটা কথা বলতে পারবো, যে রুদ্রনীল ঘোষ রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ হয়ে যাওয়ার পরে যার মানিব্যাগ যেখানে সেখানে পড়ে থাকে, যার বাড়ির একটাও ড্রয়ারে 10 টাকা থাকলেও চাবি দেওয়া থাকে না, সেদিনও সেটা রাখবার সে চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং খুব অকপট কথা বলার জন্য। ধন্যবাদ।